আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। বিডি ইকোনমিতে আমরা আরেকটি এপিসোড নিয়ে আসছি। আমাদের আজকের বিষয় অপরাধের অর্থনীতি। বাংলাদেশ থেকে পাচার হওয়া এত টাকা গেল কোথায়, সেগুলো কিভাবে গিয়েছে, ব্যাংকে কেন বড় নোটের সংকট এবং সেগুলোর সমাধান কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক জানেন, আমি দীর্ঘদিন ধরে ব্যাংকিং বিষয়ে রিপোর্ট করে থাকি। সাংবাদিক হিসেবে আমরা নানা খবরের পিছনে ছুটে চলি এবং সেই খবরগুলিরই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছে। বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার হিসাব বলা হয় 240 বিলিয়ন ডলার। এটা গত 15-16 বছর ধরে বিভিন্ন পাবে পাচার হয়েছে। পাচার করার জন্য এই অর্থ সাধারণত বড় নোটেই ব্যবহার করে বিভিন্ন জায়গায় গচ্ছিত রাখা হয়, তারপরে সেগুলোকে ডলারে রূপান্তরিত করা হয়। আবার কোনোভাবে টাকাকে আমদানি রপ্তানির মাধ্যমে সেগুলোর ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসের মাধ্যমে পাচার করা হয়। তো নানানভাবে এই টাকা দেশ থেকে বের হয়েছে। এখনও যেসব টাকা দেশে রয়ে গেছে সেগুলো কিন্তু বড় নোটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, অর্থাৎ খুচরা টাকা কিন্তু কেউ রাখতে চায় না। 1000 টাকার 500 টাকা বা 1000 টাকা বা তদূর্ধ্ব মূল্যের নোট হলে সেগুলোকেই তারা সংরক্ষণ করে থাকে। সাধারণত পাচার হওয়া টাকা বা দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা, যেগুলো অপরাধের অর্থনীতি বলা হয়, সেই টাকা রাখার জন্য এই বড় নোটকেই ব্যবহার করে। তার বহনযোগ্যতা এবং তাকে লুকিয়ে রাখা সহজ হয় বলে এটা ব্যবহার করে। পাচারকারীরা সোনাকেও ব্যবহার করে থাকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, বাংলাদেশের এই দুর্বৃত্ত শ্রেণী এবং এই অপরাধের অর্থনীতি বড় হওয়ার ফলে তারা প্রভাব বিস্তার করে বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়নের ক্ষেত্রে। এবং সেই নীতি প্রণয়নে তারা এমনভাবে প্রভাব বিস্তার করে যে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে 500 টাকার পরিবর্তে 1000 টাকার নোটের ছাপানোকে বৃদ্ধি করে দেয় এবং সেটা বর্তমানে 53% মোট কারেন্সির 53% হলো এই 1000 টাকার নোট। এবং তারপরও আপনি যদি ব্যাংকে যান, দেখবেন ব্যাংক আপনাকে 1000 টাকার নোট দিতে চাচ্ছে না, বা বলছে আপনি 500 টাকা 100 টাকা এইসব নোট নেন। এর কারণ হলো যে দুর্নীতির মাধ্যমে যেসব টাকা বিভিন্ন ব্যক্তি উপার্জন করেছে, তারা সেই টাকাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে। সেটা কারো বল্টে, কারো সিন্ধুকে, কারো আলমারিতে, বা গোপন কোনো স্থানে, বিছানার নিচে, বালিশের নিচে, শোনা যায় মাটির নিচে পর্যন্ত সেই টাকাকে লুকিয়ে রেখেছে। ব্যাংকের যে মেইন স্রোত, সেই ব্যাংকিং চ্যানেলে সেটা নাই, যার কারণে আউটসাইড মানি, অর্থাৎ ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়ে গেছে এবং সেই টাকা বিভিন্ন জায়গায় রক্ষিত আছে। সেটাকে মেইন যে টাকার যে স্রোত বা সার্কুলার ফ্লো অফ যে মানি, সেখানে কিন্তু সেটা আসতেছে না, সেটা উৎপাদনের কাজেও লাগছে না। যার কারণে টাকার ফলে হচ্ছে অর্থনীতিতে যে গতি আসার কথা, সেই গতিটা কিন্তু আসতেছে না। তো এই দুর্নীতিবাজরা এই অর্থনীতি যে কায়েম করেছিল, সেটাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে তাদের কাছে সংরক্ষণের জন্য। শোনা যায় এইসব দুর্নীতিবাজরা কেউ কেউ টাকা, এত বেশি টাকা দুর্নীতির মাধ্যমে উপার্জন করছে যে তাদেরকে সেগুলো বহন করার জন্য ট্রাক ব্যবহার করতে হয়েছে। এবং এভাবে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে বিমানে করে এবং আমদানি রপ্তানির আড়ালে তাদের এই টাকা কিন্তু পাচার হয়েছে। বাংলাদেশের বড় কয়েকটি গ্রুপ, যাদের একমাত্র ব্যবসা বাংলাদেশে, কিন্তু তারা সিঙ্গাপুর মার্কেটে কিন্তু তারা নিবন্ধিত এবং সেখানে তারা 50 জন শীর্ষ ধনীর মধ্যে তারা আছে। অথচ তাদের ব্যবসা টোটালি বাংলাদেশে। বাংলাদেশ থেকে যদি তাদের টাকা কিভাবে নিয়েছে তার কোনো হদিস পাওয়া যাবে না। তারা খুব সামান্য অংশ হয়তো ব্যাংকের মাধ্যমে নিয়েছে, বাকি টাকা কিন্তু তারা ডলার কিনে সেই ডলারকে পাচার করে নিয়ে গেছে। বাংলাদেশের ভিতরে যে ডলারের মার্কেটে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতা বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তো সেই অস্থিরতার একটা কারণ ছিল যে এই টাকা পাচার এবং অপরাধের অর্থনীতি জোরদার হয়ে যাওয়া। এই অপরাধীরা তাদের বড় বড় যে লেনদেন, সেগুলো কিন্তু কোনো ব্যাংকে বসে করেনি, সেগুলো
বড় বড় হোটেলে বসে তাদের পরামর্শ হতো এবং বড় বড় হোটেলে সেই পার্টি জমিয়ে তারা বিভিন্ন আনন্দ ফুর্তি করে তারা সিদ্ধান্ত নিত কাকে কত টাকা দেয়া যায়। ব্যাংকের লোকদের কেউ সেখানে ডাকতো, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ আমলা এবং অন্যরা সেখানে বসে এই সিদ্ধান্ত নিয়েছে। তো বর্তমানে সেই হোটেলগুলো সরকার পরিবর্তনের পরে দেখা যায় যে সেগুলো নিস্তেজ অবস্থা ছিল, কিন্তু আবার সেগুলো সক্রিয় হয়ে উঠছে। শোনা যায় যে অপরাধের অর্থনীতিতে যেসব চক্র জড়িত তারা আবার সেই লেনদেনও মেতে উঠেছে এবং তাদের ব্যবসা আবার চাঙ্গা হতে শুরু করছে। তারা টেন্ডার, চাঁদাবাজি সহ লোন স্ক্যামের মাধ্যমে বিভিন্নভাবে টাকার মালিক হচ্ছে এবং এই 1000 টাকার নোটের চাহিদা আবার বেড়েছে, কারণ তারা এইসব টাকাকে, অপরাধের মাধ্যমে অর্জিত টাকাকে বড় বড় নোটে রাখতে চায় এবং সময় মতো কায়দা করে সেগুলোকে আবার দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য তাদের চিন্তা ভাবনা আছে। সেই কারণে ব্যাংকিং চ্যানেলের মধ্যে এই 1000 টাকার নোটের কিন্তু আমরা সংকট দেখতেছি। তো পৃথিবীর বিভিন্ন দেশ এই ধরনের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করেছে আমরা যদি সেগুলোকে একটু দেখি তাহলে দেখতে পাবো যে আমেরিকার মতো দেশেও এই অপরাধের অর্থনীতি একবার শক্তিশালী হয়ে ওঠে। তখন 1969 সালে প্রেসিডেন্ট নিক্সন তখন এই $100 বা তার উপরের যত নোট ছিল, $100 উপরের সমস্ত নোটকে বাজেয়াপ্ত করে। এর ফলে সেখানে এই অপরাধের অর্থনীতি নিয়ন্ত্রণে আসে। বাজেয়াপ্ত করার ফলে হয় যে এই ডলার টাকা কারোর কাছে যদি $100 উপরের নোট যদি কারো কাছে থাকে সেগুলোকে আর সে ব্যবহার করতে পারবে না, কোথাও সেটা লেনদেন অথবা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেও সেটা দিতে পারবে না। এর ফলে দেখা যায় যে সেখানে তাদের একটা এমন পরিস্থিতি তৈরি হয় যে ব্যাংকের বাইরে যে অপরাধের কাজে যে টাকায় জড়িত হচ্ছিল, গোপন লেনদেন হচ্ছিল, নগদ লেনদেন ছিল, সেগুলো থেকে টাকাকে ব্যাংকের মাধ্যমে চলে আসে এবং ব্যাংকের মাধ্যমে আসার ফলে একটা বৈধ অর্থনীতির মধ্যে টাকার একটা অবদান আসে এবং মানি ফ্লোটা বৈধ অর্থনীতির মধ্যে বৃদ্ধি পায়। একইভাবে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার মতো দেশে সেই ধরনের একটি ঘটনা ঘটে 1978 সালে। তখনকার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এরকম একটা আদেশ দিয়ে 500 রুপি থেকে তদ ঊর্ধ্ব মূল্যবানের সকল নোটকে বাজেয়াপ্ত করে। ফলে যাদের কাছে এই নোট ছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ব্যাংকে সেটি জমা দিয়ে সমপরিমাণের টাকা অন্য নোটে নিয়ে গেছেন। হ্যাঁ, সমপরিমাণের রুপি তারা অন্য নোটের মাধ্যমে এক্সচেঞ্জ করেছেন। এর ফলে হয়েছে কি, যত অবৈধ স্থানে টাকা জমা ছিল, অর্থ জমা ছিল, সেই অর্থটা ব্যাংকিং চ্যানেলের মধ্যে চলে আসে এবং অপরাধের মাধ্যমে যারা অপরাধী ছিল তারা কিন্তু অনেক টাকা আবার দেখা যায় ব্যাংকে আসেও নাই। কারণ এইসব অপরাধীরা যদি ব্যাংকে টাকা জমা দিতে আসে তাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে এত বড় অ্যামাউন্ট তারা কোথায় থেকে আয় করেছে, তার আয়ের উৎস কি। সেই ভয়ে, উৎস যেহেতু তাদের জানা নেই, উৎস বলার ভয়ে বা তারা ধরা পড়ে যেতে পারে, আটক হতে পারে, এই ভয়ে কিন্তু তারা আর ব্যাংকে আসেনি। ফলে দেখা যায় যে বিপুল পরিমাণে অর্থ কিন্তু বাজেয়াপ্ত হয়ে যায়। তারপরে সরকার সেগুলোকে নতুন নোট ছেপে সেই ঘাটতি পূরণ করে। একইভাবে দেখা যাচ্ছে যে আপনার এই 1996 সালে অস্ট্রেলিয়ার সরকার সকল ধরনের কাগজের নোট সেখানে বাতিল ঘোষণা করে, কারণ সেখানে অর্থনীতিতে এই অপরাধের অর্থ প্রভাব বিস্তার করছিল। ফলে এইসব উন্নত দেশও নতুন এই পদ্ধতি ব্যবহার করে সমস্ত নোটকে আবার ব্যাংকে ফেরত নিয়ে আসে এবং ব্যাংকে যে নোট প্রচলন করা হয় সরকারকে সেই পরিমাণ টাকা তারা সেখান থেকে নিয়ে যায়। অর্থাৎ এইভাবে মানি ফ্লোকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হয় এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাকে লেনদেনের মধ্যে রাখতে হয়। নগদ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কিন্তু মানুষের কাছে নগদ রাখার কোনো সুযোগ নাই, কারণ অর্থ এমন একটা জিনিস যেটা যত মুভমেন্ট হবে, যত লেনদেন হবে, মানুষের হাত বদল হবে, তার উৎপাদন ক্ষমতা তখন বেড়ে যায়, কর্মক্ষমতা তখন বেড়ে যায়, অর্থনীতিতে তার অবদান বেড়ে যায়। এবং এইভাবেই দেখেন একটি টাকা এক জায়গায় থেকে সেটা জেনারেট হচ্ছে, অর্থাৎ এক জায়গায় থেকে সে বেতন পাচ্ছে, আরেক জায়গায় যেয়ে সে কেনাকাটা করছে, আরেক জায়গায় যেয়ে সে জমা রাখতেছে। এইভাবে একটা টাকা ঘুরে 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 আবার সেই ব্যাংক থেকে বের হয়, আবার ঘুরে সেটা কিন্তু ব্যাংকে ফেরত আসে। এই যে একটা মানি প্রবাহ বা মানি সার্কুলেশন, এটা যত জায়গা ঘুরবে তত কিন্তু মানির একটা ক্ষমতা বাড়বে, তার বিভিন্ন পর্যায়ে সে উৎপাদনে অবদান রাখবে। কিন্তু যেগুলো কালো টাকা
অপরাধের অর্থনীতিতে গচ্ছিত টাকা, সেগুলো কিন্তু এই ধরনের অবদান রাখতে পারে না। কারণ যারা এগুলো অর্জন করে তারা কিন্তু এগুলোকে লুকিয়ে রাখে, এবং লুকিয়ে রাখে তারা সময় মতো সেগুলোকে দেশের বাইরে নিয়ে যায়, অথবা গোপনে অনুৎপাদনশীল খাত যেগুলো, সেগুলো জমি কিনে, ফ্ল্যাট কিনে, সেই সব কিনে তারা কিন্তু জমা রাখে। অনেকে সোনা কিনেও সেগুলোকে জমা রাখে। ফলে এই ধরনের পরিস্থিতি থেকে এড়াতে সরকার কি ভাবছে সেটা এখনো পরিষ্কার না, কিন্তু সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারত যে ব্যাংকে এখন যে 1000 টাকার নোটের যে সংকট, অপরাধের অর্থনীতির কারণে এই সংকটটা তৈরি হয়েছে। অর্থাৎ অপরাধীরা বিভিন্নভাবে যে অবৈধ আয় করেছে সেই টাকাকে তারা জমা রাখছে। এই জমা রাখার জন্য তারা বড় নোট ব্যবহার করছে, এবং তারা এতটাই প্রভাবশালী ছিল যে বাংলাদেশ ব্যাংকে বড় নোট বেশি বেশি ছাপানোর জন্য প্রভাব বিস্তার করেছে, এবং বাংলাদেশ ব্যাংক সেটা করেছে। এর ফলে এই টাকার প্রবাহ একটা গোষ্ঠীর মধ্যে সীমিত হয়েছে, এবং এই গোষ্ঠী সেই টাকাকে বান্ডিলে বান্ডিলে তাদের কাছে গচ্ছিত রেখেছে, বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করেছে। এবং শোনা যায় যে কোটি কোটি টাকা এখন আগে যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বিভিন্ন সরকারি চাকরিজীবী ছিলেন, তাদের অনেকে 400-500 কোটি টাকার মালিক শোনা যায়। ব্যক্তিগতভাবে এত টাকার মালিক কিন্তু কেউ হওয়ার কথা না। এই সবই তাদের অপরাধের অর্থনীতি। ফলে এইসব টাকায় তারা বিভিন্ন জায়গায় যে অনুৎপাদনশীল খাতে ব্যবহার হয়েছে। সরকার ইচ্ছা করলে এইসব টাকাকে বাজেয়াপ্ত করতে পারে এবং সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমরা দেখার অপেক্ষায় থাকি যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে সরকার কি উদ্যোগ নেয়, এবং অপরাধের যে টাকা তারা সঞ্চিত করছে সেগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তা নইলে অর্থনীতিতে গতি পাবে না। অর্থনীতিতে গতি ফেরত আনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন অর্থনীতিবিদ এইরকম করার জন্যই পরামর্শ দিয়ে থাকেন।